চন্দনদার কাছে আসি, যে চন্দনদা আজকে প্রকৃত অর্থে আমরা যেটা দেখছি যে রীতিমতো ধর্মীয় রাজনীতির আস্ফালন আমরা আজকে সারা দিন ধরে দেখলাম। ধর্ম ডেফিনেটলি যার যার ধর্ম তারা সেভাবে ধর্মাচরণ করেন। অনেক মানুষই রয়েছেন যে যারা হয়তো বেসিক্যালি নাস্তিক, কিন্তু তারা অন্য ধর্ম সম্পর্কে তাদের সহিষ্ণুতা রয়েছেন। কারো সার্বিকভাবেই ধর্ম নিয়ে কেউ হয়তো এতটাই নাস্তিক যে সার্বিকভাবেই তারা ধর্মে বিশ্বাস করেন না। বিভিন্ন রকমের মানুষ রয়েছেন এবং এটাই আমাদের সোশ্যাল ফ্যাব্রিক। সেখানে দাঁড়িয়ে আজকে সারা দিন ধরে আমরা একদিকে এই হুমায়ুন কবির, একদিকে আমরা দেখলাম যে প্রচুর সাধু সন্ন্যাসী তারা রাস্তায় নেমে পড়েছেন। সব মিলিয়ে ধর্মী মেরুকরণের রাজনীতির আস্ফালন খুব প্রকটভাবে দেখলাম। মৌপিয়া, আমি তোমাকে এই কথাটা একেবারে শুরুতে বলি, আমি আর শ্রীকুমার দাস সম্ভবত এই প্যানেলের মেম্বার্স যারা একেবারে প্রত্যক্ষ করেছি 1992 সালে যে ঘটনাটি ঘটেছে এবং দলের পক্ষ থেকে আমার বিশেষ বিশেষ অংশের দায়িত্ব ছিল সেই মুহূর্তে যে ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে, কলকাতা বা পশ্চিমবঙ্গে। কিন্তু একটা কথা আমাকে বুঝতে হবে, আমি কেন তোমাকে এই জায়গায় একটু রিমেম্বার করছি, একটা রাজনৈতিক দল তার নির্দিষ্ট চরিত্র, আইডিওলজি এবং তার অবস্থান সেটা কিন্তু অনেকটা ডিফাইন করে, অনেক কিছু ডিফাইন করে। আমি তোমাকে এখানে এই কারণে বলি, ঠিক যখন ওই রকম একটা উত্তাল অবস্থা, সেই সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের তো অন্যান্য প্রিয়দা, সুব্রতদা, সোমেনদা ছাড়াও এই মমতা বন্দ্যোপাধ্যায় অন্দরে অন্দরে বিভিন্ন জায়গায় সম্প্রীতির বার্তা নিয়ে পৌঁছে গেছিলেন। যদি মানুষ মনে রাখতে পারেন, আজকের দিনে আজ 33 বছর আগে জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন, গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক, রাজনৈতিক বাইরে এসে, এবং শান্ত ছিল। ভারতবর্ষের সবকটি শহরের মধ্যে কলকাতাতে সামান্য কিছু উত্তেজনা হলেও তাকে শান্ত করা হয়েছিল, কারণ সম্প্রীতির এই বার্তাটা বুঝতে হবে, একদিকে ছিল কমিউনিস্ট পার্টি, আর একদিকে ছিল কংগ্রেস। আর আজকের অবস্থানে তুমি 33 বছর পরে যে আলোচনাটা করছো, আমার মনে হয় আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য এই আলোচনায় অংশ আমাদের নিতে হচ্ছে। পরিষ্কারভাবে তোমাকে যেটা বলি, আজকে ধর্মান্ততা, আজকে আমরা একটা র্যালি করেছি, আমরা হেঁটেছি। কেন হেঁটেছি? হাঁটার প্রশ্নটা হচ্ছে টিপু সুলতান মসজিদ থেকে রাম মন্দির পর্যন্ত, তার কারণ এই বার্তাটা দেওয়ার জন্য। কিন্তু এই বার্তাটা মানুষের কাছে পৌঁছলো বা তার যে দায়িত্ব, দায়বদ্ধতা, তা তো দিতে হবে পশ্চিমবাংলার প্রধানতম দুটো দল। আমরা শূন্য হয়ে যদি আমরা আমাদের আলটিমেট টার্গেট রাখি, আলটিমেট পারপাসকে সার্ভ করি, সেখানে দেখতে হবে যে তারা কি করছেন। একদম একটা কথা বলে শেষ করি, এখানে আমি তোমাকে অবশ্যই বলি, পরে স্পেলে হয়তো বলা যাবে যে কে কিভাবে এই নতুন দুটো দল তখন যারা ছিল না তারা কোথায় এক্স্যাক্টলি ফায়ার আপ বা ফ্লেয়ার আপ। শ্রীকুমারদের কাছে এখানে আসছে। শ্রীকুমার দা, বিগেও বললাম যে অধীর রঞ্জন চৌধুরীর ডান হাত ছিল এবং একটা মাত্র অঞ্চলে, একটা খুব সীমিত একটা অঞ্চলে তার প্রভাব ছিল। সেই হুমায়ুন কবিরের এক ডাকে কোটি কোটি টাকা পড়ছে। হুমায়ুন কবির বোস্ট করে রীতিমতো বলছেন, আস্ফালন করে বলছেন যে একজন ব্যবসায়ী তাকে 80 কোটি টাকা দিচ্ছে, 300 কোটির প্রজেক্ট। আজকে আমরা দেখতে পাচ্ছি 40,000 বিরিয়ানির ব্যবস্থা হচ্ছে, বিশাল মঞ্চ, বিশাল আয়োজন। এটা কি স্বাভাবিক? আপনি নিজে রাজনীতি করেন, রাজনীতির একটা দল যারা চালান, যারা এস্টাবলিশ দল চালান, তাদের পক্ষেও এই তহবিল, সেটা খুব সারপ্রাইজিং না? অ্যাবসলিউটলি। আর স্পেশালি তুমি এই মুহূর্তে কংগ্রেসের ফান্ডের কথা ভাবলে আরো সারপ্রাইজিং। আমি তোমাকে বিশেষভাবে বলি, এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, জানো তো, আমরা একটা কথা বলি, রিপিটেশন অফ অ্যান অ্যাক্সিডেন্ট রোপস ইটস অ্যাক্সিডেন্টাল ক্যারেক্টার। মানে তোমার যদি একটা দুর্ঘটনা বারবার ঘটতে থাকে তাহলে তো সেটা দুর্ঘটনা থাকলো না, এটা ঘটনা হলো। একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে হুমায়ুন কবির, আমরা তো দায়বদ্ধতা অস্বীকার কখনো করিনি, হুমায়ুন কবির শুরু করেছেন। আচ্ছা, আমি এক্সাম্পল দিতে পারি, অনেকে আমাদের সাথে শুরু করেছেন, তারা গভর্নমেন্টও চালাচ্ছেন, আমাদের সাথে শুরু করেছেন। প্রশ্নটা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের আইডেন্টিটি নিয়ে কেউ একবার বলেছেন এই জমিটা আমার এবং এখানে আমি বাবরি মসজিদ তৈরি করব? সম্ভব হয়নি, সাহস হয়নি। তার পরবর্তী সময় কার আমলে খোলা হয়েছিল? আমি তা বলিনি, আমি তোমাকে হুমায়ুন কবিরের কথা বলছি। আমি ওই প্রসঙ্গে, সেটা অন্য আলোচনা। আমি বলছি যে কংগ্রেসের আইডেন্টিটি নিয়ে অন্তত এটা বলা যায় না। মৌপিয়া, একটা কথা তোমার সম্ভবত স্মরণে আছে, আমি আগের স্পেলেই বলেছিলাম, একটা সময় ছিল 1993 সালে, 1992 সালে দুটো দল, তাদের ক্যারেক্টার আমি একটা বিশ্লেষণ। আমার এখানে একটা বক্তব্য, আজকে যখন দাঁড়িয়ে আপনি এই
তো এই যে সেকুলার কংগ্রেস কতটা সেকুলার, ডেফিনেটলি যখন এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের এই যুযুধান বাকযুদ্ধ চলছে, সেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি কংগ্রেস তাদের যে অবস্থানটা স্পষ্ট, শুভঙ্কর সরকার থেকে অধীর রঞ্জন চৌধুরী তারা যথেষ্ট যুক্তিসঙ্গত এবং যথেষ্ট র্যাশনাল কথা বলছেন। বাট আপনাকে মনে রাখতে হবে কংগ্রেস তো একটা জাতীয় দল। সাম্প্রতিক দুটো ঘটনা আমি মনে করাবো। একটি ঘটনা আরো পার্টিকুলারলি, যে আপনাদের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তার একটি মন্তব্যকে কেন্দ্র করে তো তোষণের রাজনীতির প্রসঙ্গ উঠে এসেছে প্রবলভাবে। যদি এই গোটাটা রুট কজ যদি তোষণের রাজনীতি হয়, সেই দোষে তো আপনাদের একটা রাজ্যের মুখ্যমন্ত্রীও দুষ্ট। না না, এরকম আমি অস্বীকার করিনি। আমি তোমাকে এর আগেও বলি যে কোনো একটি নির্দিষ্ট মন্তব্য তার কিন্তু একটা লার্জ ক্লারিফিকেশন দরকার। আমি তোমাকে কেন বলি, দেখো আমি তোমাকে একটা পরিষ্কার প্রশ্ন তো এখানে আসছে, একটা আইডিয়ালিস্টিক কজ থাকে। আর এখানে দাঁড়িয়ে কেন আমি বললাম যে হুমায়ুন কবির এটা বলতে পারেন না, রেবন্ত রেড্ডি যেভাবে বলেছেন তার ক্লারিফিকেশন কোনো অবস্থাতে সর্বব্যাপী হতে পারে না। আমি তোমাকে বারবার বলছি, কারণ রুট কজটাই হচ্ছে এখানে আইডিয়ালিস্টিকলি এটা হচ্ছে অ্যাবসলিউটলি সেকুলারিজম। আমরা চেষ্টা করি সবসময় ব্যালেন্সটা, সেকুলারিজমের সাথে আমাদের কোনো আপোষ করি না, এটা স্বাভাবিক। কিন্তু একটা জিনিস তোমাকে বিশেষভাবে বলি, যেখানে আমি কনক্লুড করব, এই হুমায়ুন কবিরের এই বাস্তব যে জায়গাটাতে তুমি আনলে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শ্রীকুমারদা যেটা বললেন যে হিউজ মানি ফ্লো এবং এটা একটা মানুষের কাজ, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কাদের কাজ হতে পারে? আমরা না ডিপ স্টেটের কথা বলি এবং তাতে প্রথমত ধারণা হয় বিদেশের ফান্ড বোধ হয়। আচ্ছা, অন্য স্টেটের ফান্ডও থাকতে পারে তো? মানে আমি বলতে চাইছি সুতো অনেকের হাতে বাঁধা, অনেকে অনেকভাবে বলছেন, বিশ্লেষণটা হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু বাস্তব চরিত্র হচ্ছে এটা একজনের কাজ না, এটা আবারও তুতু মায়ের আমার প্রীতমের কাছে বক্তব্য, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ইডি সিবিআই এত অ্যাক্টিভ, যে